কেন মারবে? মরা মেরে খুনের দায়ে কে জেল যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কে মারবে? আমার ভয় লাগছে। একবার তো হুইল চেয়ার বেরিয়েছিল, একবার মাথাটা ফুটো হয়েছিল, এবার স্ট্রেচার বেরোয় কিনা। সবার দায়িত্ব নিজে নিচ্ছেন। তাহলে চাল চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর সব মমতা ব্যানার্জি। উনিই বলছেন 294টা কেন্দ্রের প্রার্থী তিনি। আমিই বলছি অ্যাকচুয়ালি তিনি প্রার্থী। চোরদের রানী, সিন্ডিকেটের মাথা, চুরির নেত্রী। পশ্চিমবঙ্গে শৌচাগার নির্মাণ থেকে সিংহ শাবকের জন্ম পর্যন্ত যার অনুপ্রেরণা ছাড়া হয় না, সব দুর্নীতির দায় সেই মমতা ব্যানার্জির। আমাদের দিদির বিদায় চাই, আমাদের ভালো প্রার্থী তরুণীদের আমরা চাই। এই দেবরাজের দুর্নীতিগ্রস্ত শাসন থেকে আমাদের রাজারহাট গোপালপুর যাতে মুক্তি পায়। রাজারহাট গোপালপুর বলছে, এবারে কি তরুণজ্যোতি আসছে? নিশ্চয়ই আসছে, 100% আসছে। অদিতি মুন্সি একটা মুখোশ মাত্র। মুখোশের আড়ালে যাবতীয় দুর্নীতি, যাবতীয় সিন্ডিকেট রাজ, যাবতীয় কাজকর্ম করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। ভদ্র মেয়ে, খুবই ভালো গায়িকা, কিন্তু উনি অ্যাজ আ এমএলএ কোনো কাজ জানেনও না, করেন না। ওনার বর ওনার তরফ থেকে চালায়, আর উনি একজন দাগি ক্রিমিনাল দুর্নীতিবাজ। বিধানসভায় গিয়ে তিনি দুবার কথা বলেছেন, আমি দেখলাম। আমি ঘাটছিলাম, নেট ঘাটছিলাম, যদি পেয়ে যায় কিছু। দেখলাম একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি রবীন্দ্রসঙ্গীত করেছেন, আর অধ্যক্ষের অনুরোধে একবার তিনি কীর্তন করেছেন। তো রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন করার জন্য কাউকে বিধায়িকা করে বিধানসভায় পাঠানোর কোনো দরকার নেই, কারণ তার বাড়ির লোকই তো চাকরি দুর্নীতিতে যুক্ত। সিবিআই রেড পড়লো ওর বাড়িতে। সিবিআই কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল, সেখানে চাকরি দুর্নীতির কাণ্ডে দেবরাজের নাম আছে। মধ্যবিত্তকে লুট করা হচ্ছে, মধ্যবিত্তরা সম্পত্তি কিনতে পারে না, কারণ তার স্কোয়ার ফিট হিসেবে টাকা চলে যায় দেবরাজ চক্রবর্তী এবং তার লোকজনের কাছে। পয়সা আমাদেরকে ঘুরিয়ে দিয়ে আবার আমাদেরই তো ট্যাক্সে তিনি আছেন। আমাদের ট্যাক্সেই তো মমতা স্যালারি হচ্ছে। মমতা স্যালারি পাচ্ছে কোথা থেকে? আমাদের ট্যাক্সেই তো। আপনি চাকরিটা দিন ছেলেকে, লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করবেন? আমাদের মান সম্মান তো দিন আগে, মেয়েদেরকে মান সম্মান দিন। আপনি বলছেন 8টার সময় বেরোবেন না, লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করব? সেটা নিয়ে 1,500 টাকায় তো কিছু হয় না। আমাদের মোদী সরকার জুন মাস থেকে একদম প্রমিস করেছে 3,000 টাকা দেবে, প্লাস শিল্প দেবে, চাকরি দেবে। একদম আসছে। এবার গোপালপুর কি বলছে তরুণজ্যোতি আসছে? হ্যাঁ আসছে, হ্যাঁ আসবে, এবার আসবে। হ্যাঁ, এবার পাল্টানো দরকার আছে। অবশ্যই পাল্টাবে, 100%। 26-এ নির্বাচন আপনারা প্রত্যেকেই জানেন। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন পরিবর্তন। পরিবর্তন কি রাজারহাট গোপালপুরেও কি পরিবর্তন হবে? আমার সঙ্গে রয়েছেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী। বলছে রাজারহাট গোপালপুরেও কি রেকর্ড ভাঙতে পারবে তরুণজ্যোতি দাস? পরিবর্তন এখানে শুধু সময়ের অপেক্ষা। মানুষ একজন রাবার স্ট্যাম্প বিধায়িকাকে এতদিন দেখে নিলেন। তিনি অত্যন্ত ভালো সিঙ্গার, অত্যন্ত ভালো একজন মানুষও হয়তো, কিন্তু বিধায়িকা হিসাবে নন। কারণ তিনি জাস্ট নামের একজন বিধায়িকা, পিছনে আসল কাজটা করে হচ্ছে দেবরাজ চক্রবর্তী। অদিতি মুন্সি একটা মুখোশ মাত্র। মুখোশের আড়ালে যাবতীয় দুর্নীতি, যাবতীয় সিন্ডিকেট রাজ, যাবতীয় কাজকর্ম করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। মানুষ এটা বুঝতে পেরেছে। আপনাকে অনুরোধ করবো এলাকায় ঘোরার জন্য, একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন। নিকাশি ব্যবস্থাটা বড় জ্বালা এলাকার। রাস্তা তৈরি হচ্ছে নতুন নতুন সব জায়গায়। রাস্তাগুলো এমন উঁচু হয়েছে, প্রত্যেকটা বাড়ি নিচু হয়ে গেছে। ভাবতে পারেন কেন হয়েছে? এটা একটা গেম প্ল্যান। রাস্তাগুলো উঁচু করে বাড়ি নিচু হয়ে যাওয়া মানে বাড়ির মধ্যে জল ঢুকবে। বাড়ির মধ্যে জল ঢুকলে ওই বাড়ি বাসস্থানের উপযোগী থাকবে না। তখন বর্ষাকালে 3-4 মাস যদি বাড়ির মধ্যে জল থাকে, মানুষজন কি করবে? প্রাণ ওষ্ঠাগত হবে, বাড়ি বেচতে বাধ্য হবে। বাড়ি যখন বিক্রি হবে তখনই আসবে প্রমোটারের আগমন হবে। প্রমোটাররা আসবে, কাউন্সিলর ঘনিষ্ঠ প্রমোটার এবং দেবরাজ ঘনিষ্ঠ প্রমোটার। তো বাড়িগুলো নিয়ে প্রমোটিং হয়ে যাবে। অভিযোগ তার প্রমাণ আছে আমার কাছে, আমি আপনাকে দেখাতে পারি। আপনি বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরুন, ওয়ার্ডগুলো দেখবেন। বাড়ির লেভেল, রাস্তার লেভেল অন্তত 1-1.5 ফুট ওপরে করে দিয়েছে। ঢাল হচ্ছে বাড়ির দিকে, জলগুলো বাড়ির মধ্যেই ঢুকবে, বাইরে কোথাও যাবে না। এই গেম প্ল্যান পুরনো। পুকুর যেগুলো ছিল এলাকার, পুকুরগুলো আজকে আর নেই বেশিরভাগ। প্রথমে ময়লা ফেলা, ডাম্পিং করা, তারপর রাবিশ, তারপর একদিন পুকুরটা বোঝাই, তারপর ফ্ল্যাট উঠে যায়। একটা পার্ক ছিল এখানে, পূর্ণেন্দু বসু উদ্বোধন করেছেন। সে পার্কের মধ্যে এখন বিল্ডিং দাঁড়িয়ে আছে। 3 ফুট 4 ফুট রাস্তায় 5 তলা 6 তলা বিল্ডিং। এলাকার মানুষের কর্মসংস্থান নেই, সিন্ডিকেট রাজ চলছে, মধ্যবিত্তকে লুট করা হচ্ছে, মধ্যবিত্তরা সম্পত্তি কিনতে পারে না, কারণ তার স্কোয়ার ফিট হিসেবে টাকা চলে যায় দেবরাজ চক্রবর্তী এবং তার লোকজনের কাছে। তো এই ওভারঅল দুর্নীতিগুলো আছে। সরকারি কর্মচারী যারা আছে তারা জ্বালা জ্বলছে, এখানেও জ্বলছে, কোনো ডিফারেন্স নেই। তার মানে শুধু বিধায়িকা নামে বিধানসভায় যান, মানে বাদ বাকি উনি বিধানসভায় গিয়ে মানুষের জন্য কথা বলেন না। বিধানসভায় তিনি প্রেজেন্ট কত পার্সেন্ট দেখে নিন।
বিধানসভায় গিয়ে তিনি দুবার কথা বলেছেন, আমি দেখলাম। আমি ঘাটছিলাম, নেট ঘাটছিলাম, যদি পেয়ে যায় কিছু। দেখলাম একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি রবীন্দ্রসঙ্গীত করেছেন, আর অধ্যক্ষের অনুরোধে একবার তিনি কীর্তন করেছেন। তো রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন করার জন্য কাউকে বিধায়িকা করে মানে বিধানসভায় পাঠানোর কোনো দরকার নেই। যেখানে এখানকার যিনি বিধায়িকা, তিনি শুধুমাত্র রাবার স্ট্যাম্প একমাত্র। আর এই এলাকার মানুষ রাবার স্ট্যাম্প দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। যে উনি আপনাকে নিয়ে কিছু বলতে চান না, কেন বলছেন এই কথা? না, আমার ওনাকে নিয়ে কোনো বক্তব্য নেই। উনি তো নিজে পলিটিক্যাল ভিকটিম এখানকার। হ্যাঁ, বলুন তো, একটা ভালো মুখ, কীর্তন করেন, যাবতীয় দুর্নীতি হচ্ছে, যাবতীয় সিন্ডিকেট রাজ হচ্ছে, আর বিল কাটা হচ্ছে ওনার নামে। তো দিনের শেষে ওনার কি ভালো লাগে? এটা নিশ্চয়ই লাগে না। চাকরি দুর্নীতি নিয়ে পুরো পশ্চিমবঙ্গ যখন সরব হচ্ছে, উনি কিছু বলতে পারেন না। বুকে কষ্ট হয়তো। কি জিনিস বলছি, পলিটিক্যালি অ্যাক্টিভ না হলে কি করে বলবে? না, আমি যেটা বলছিলাম, আমি আসলাম, চাকরি দুর্নীতি নিয়ে পুরো পশ্চিমবঙ্গ যখন সরব, তিনি কিছু বলতে পারেন না। বলতে পারেন না কারণ বুকে কষ্ট হয়। কারণ তার বাড়ির লোকই তো চাকরি দুর্নীতিতে যুক্ত। সিবিআই রেড করেছিল ওর বাড়িতে। সিবিআই কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল, সেখানে চাকরি দুর্নীতির কাণ্ডে দেবরাজের নাম আছে। আপনি ওভারঅল সিচুয়েশন গুলো বলছেন যে আরজিকর কাণ্ড, তিনি মহিলা, তো আরজিকর কাণ্ড নিয়ে সরব হতে পারেননি। তৃণমূল দলটায় তিনি আছেন। আবার বলছি, তিনি পলিটিক্যাল ভিকটিম। এইখানকার সব থেকে বড় পলিটিক্যাল ভিকটিমের নাম অদিতি মুন্সি, এবং তিনি রাবার স্ট্যাম্প হয়ে গেছেন। তাকে তার আড়ালে তার মুখোশটাকে সামনে রেখে, তিনি মুখোশ জাস্ট, আসল মুখ দেবরাজ চক্রবর্তী যাবতীয় উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। মানুষ ওনাকে ভোট দেবে? সেটাই তো, মানুষ দেবে না। আর মানুষ ওনাকে আর ভোট দেবে না। যার ইচ্ছা হবে তিনি কীর্তন শুনবেন, ইউটিউব আছে, অন্যান্য জায়গা আছে, সেখান থেকে কীর্তনটা শুনে নেবেন। কীর্তন শোনার জন্য বিধানসভা নয়, বিধানসভা মানে আইনসভা। সেখানে মানুষের কথা হবে, মানুষের স্বার্থের কথা হবে। বাগঝোলা খাল একটা ইস্যু, বাগঝোলা খাল নাকি সংস্কার করে দেবে বলেছিল। বাগঝোলা খাল সংস্কার হয়নি। ভাবতে পারেন, এই বিধানসভায় একটা সরকারি হাসপাতাল নেই, একটা ভালো সরকারি হাসপাতাল নেই যেখানে মানুষের চিকিৎসা হবে ঠিকঠাক ভাবে। মানুষের ভরসা হচ্ছে বেসরকারি জায়গাগুলো। প্রত্যেক বছর ডেঙ্গুর প্রকোপ, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, কিরকম মশা কামড়াচ্ছে আপনি বুঝতে পারছেন। ডেঙ্গুর সময় এখানে প্রত্যেক গলিতে একটা বা দুটো ডেঙ্গু পেশেন্ট দেখা যায়। তার কারণ কি? কারণ পরিষ্কার হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এরা সিন্ডিকেট নিয়ে এত ব্যস্ত, এরা টাকা তুলতে এত ব্যস্ত যে বেসিক জিনিসগুলো ভুলে যায়। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার চরিত্র হনন চলছে, তাকে মেরে ফেলাও হতে পারে। কেন মারবে? মরা মেরে খুনের দায়ে কে জেল যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কে মারবে? আমার ভয় লাগছে। একবার তো হুইল চেয়ার বেরিয়েছিল, একবার মাথায় একটা ফুটো হয়েছিল, এবার স্ট্রেচার বেরোয় কিনা। আমি আবার বলছি, তিনি সুস্থ থাকুন, চরমভাবে সুস্থ থাকুন। আর তার পতনটা যেন তিনি চোখে দেখতে পান। এসকেপ রুট নেই, তিনি, তার সরকার যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই, গণতান্ত্রিক ভাবেই যাবে। 94টাতে তিনিই প্রার্থী। এই একই খেলা আগে হয়েছে। 294টা কেন্দ্রে তিনিই প্রার্থী। আর 294টা কেন্দ্রে যত চোর জোচ্চোর আছে, সবার দায়িত্ব তার। তো আমরা মদনকে যেমন চোর বলি, তাহলে মমতাকেও চোর বলবো তো। আমরা বালুকে চালচোর বলি, তাহলে মমতাকেও চালচোর বলবো তো। সবার দায়িত্ব নিজে নিচ্ছেন, তাহলে চাল চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর সব মমতা ব্যানার্জি। উনিই বলছেন 294টা কেন্দ্রের প্রার্থী তিনি। আমিই বলছি, অ্যাকচুয়ালি তিনি প্রার্থী। চোরদের রানী, সিন্ডিকেটের মাথা, চুরির নেত্রী। পশ্চিমবঙ্গে শৌচাগার নির্মাণ থেকে সিংহ শাবকের জন্ম পর্যন্ত যার অনুপ্রেরণা ছাড়া হয় না, সব দুর্নীতির দায় সেই মমতা ব্যানার্জির। বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথম দফা ভোটেতে মুর্শিদাবাদের লোককে বলছে, আপনারা কোমরটা ভেঙে দিন, তারপরে বাদ বাকি আমি ভেঙে দেবো। দেখুন, যে 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 তৃণমূলের নেতা, যার পিসি না থাকলে অন্য কোনো দলে তিনি বুথ সভাপতি পর্যন্ত হতে পারতেন না। আমার দলের বুথ সভাপতি যারা আছেন, বুথ সভাপতি, তারা রাজনৈতিকভাবে অনেক বেশি যোগ্য, অভিষেক ব্যানার্জি থেকে যোগ্য। সুতরাং এরকম একটা লিফটে নামা একজন বা লিফটে ওঠা একজন নেতার বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। কাই কার কোমর ভাঙে দেখা যাবে। হিংসায় বিশ্বাস করি না আমরা। আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। থার্ড স্টেপটা করতে বাধ্য করাবেন না। আপনার পাড়ায় খবর নিন, আমি এই মুহূর্তে রুমিদেরকেও জিজ্ঞাসা করবো, আপনার পাড়ায় খবর নিন, যত চোর মাতাল ঘুষখোর সব বিজেপি। দেখা যাচ্ছে তো, চাল চোর, কয়লা চোর, বালি চোর, ধর্ষক, গরু চোর সব তৃণমূল। মানুষ জানে তো, চাকরি দুর্নীতি তৃণমূল, ধর্ষক তৃণমূল, কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল, সিন্ডিকেট তৃণমূল, হাসপাতালে সামগ্রী চোর তৃণমূল, সবই তৃণমূল। কোনো ভদ্রলোক তৃণমূল করে না। যারা তৃণমূল যায় না, ভাবে হয়তো আমরা তৃণমূল করি বেশ ভালো, তাদের নিজেরও লজ্জা লাগে। বাড়ির লোক যখন বলে দেখ চাল চোর যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, তৃণমূলকে ভদ্রভাবে আর কেউ নেয় না। তা বাড়ির লোক লজ্জিত ফিল করে যে তারা তৃণমূল করে বলে। এবার কি পাল্টানো দরকার? সবশেষ রাজারহাট মানুষকে কি বলবে? রাজারহাট মানুষকে একটাই বার্তা দেওয়ার, আপনারা আপনাদের অবস্থা জানেন,
নতুন কিছু বলার নেই। পুরো কন্ডিশন সম্পর্কে আপনাদের ধারণা আছে, এলাকার নিকাশি ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন। আপনাদের বিধায়িকাকে আপনারা দেখতে পাননি। এলাকায় একটা ঠিকঠাক হাসপাতাল নেই সরকারি, মানুষের কর্মসংস্থান নেই, এলাকার মানে সিন্ডিকেট রাজ একটা ফ্যাক্টর। আপনার বাড়ির সামনে যে রাস্তাগুলো হয়েছে, আপনার পুরো বাড়ির মধ্যে জল ঢোকার সুব্যবস্থা করা হয়েছে। আপনার জীবন জীবিকা বিপন্ন হয়ে আছে, চাকরি চুরির ফল আপনারাও ভোগ করছেন। এই এলাকার যুব যারা আছে, জেনজি যারা আছে, তাদেরকে বলছি এই সরকার থাকলে তোমাদের কোনো কাজ হবে না। বেশিরভাগ জায়গা ফ্ল্যাটগুলো আমরা ভিজিট করেছি যখন, এই বৃদ্ধাশ্রম, বুড়ো বাবা মা আছে, ছেলে মেয়েরা অন্য রাজ্যে থাকে, তারা আর ফিরতে চায় না। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে, কাজের সন্ধান করার জন্য, মানুষের উন্নয়নের জন্য এবার অন্তত পাল্টান। রাবার স্ট্যাম্প বিধায়িকা রেখে কোনো লাভ নেই। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন রাজারহাট গোপালপুরের এই মুহূর্তের ছবি কার্যত প্রচার করছেন তরুণজ্যোতি তেওয়ারি। তরুণজ্যোতি তেওয়ারি প্রচার করছেন এই মুহূর্তে মেগা র্যালি। আমি বলছি দেখছেন মহিলাদের ভিড়, কার্যত চোখে পড়ার মতো মহিলাদের ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে। কথা বলবো দিদি, আপনারা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, তবু কেন এই মিছিলে? আমরা যদিও লক্ষ্মী ভান্ডার নেই না, কিন্তু ১,৫০০ টাকায় তো কিছু হয় না। আমাদের মোদী সরকার জুন মাস থেকে একদম প্রমিস করেছে ৩,০০০ টাকা দেবে, প্লাস শিল্প দেবে, চাকরি দেবে। এই ১,৫০০ টাকায় তো ওদের কিচ্ছু হবে না। আজকে ১,৫০০ দিদি, একদম লক্ষ্মী ভান্ডার মিছিলে। প্রথম কথা, আমরা লক্ষ্মীর ভান্ডার নিই না আর পাইও না। আমাদের দরকারও নেই। আমাদের চাকরি চাই, আমাদের দিদির বিদায় চাই, আমাদের ভালো প্রার্থী তরুণজ্যোতি দা। আমরা চাই এই দেবরাজের দুর্নীতিগ্রস্ত শাসন থেকে আমাদের রাজারহাট গোপালপুর যাতে মুক্তি পায়। অদিতি মুন্সি রয়েছে, অদিতি মুন্সিতে আপনারা খুশি? না না, অদিতি মুন্সি তো গায়িকা, খুবই ভালো ভদ্র মেয়ে, খুবই ভালো গায়িকা, কিন্তু উনি অ্যাজ আ এমএলএ কোনো কাজ জানেনও না, করেন না। ওনার বর ওনার তরফ থেকে চালায়, আর উনি একজন দাগী ক্রিমিনাল দুর্নীতিবাজ। অসংখ্য মানুষের ভিড় এই শুধুমাত্র দেখার জন্য। এই যে মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচার করছেন মেগা র্যালি বলা যেতে পারে কার্যত। দেখতেই পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস কার্যত চোখে পড়ার মতো। তরুণজ্যোতি দা, মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মানুষকে ধন্যবাদ। মানুষ কষ্টে আছে এখানকার, তারা কিছুই পায়নি, তাদের সর্বস্ব লুট হয়েছে, যেটুকু সঞ্চয় ছিল সেটাও লুট হয়েছে। তারা বলছে আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা ভালো প্রার্থীকে। কর্মসংস্থান চায় মহিলারা, লক্ষ্মীর ভান্ডার দিয়ে জীবন চলে না, কর্মসংস্থান দরকার। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তরুণজ্যোতিকে ঘিরে যে মেগা র্যালি, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মধ্যে আবেগ কার্যত আমি দেখাবো সরাসরি সেই ছবি। প্রচারে তরুণজ্যোতি তেওয়ারি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই কার্যত আমি দেখানোর চেষ্টা করছি মেগা র্যালি কার্যত। দাদা, কেন পরিবর্তন চাওয়া হচ্ছে যে 34 বছর এবং 15 বছর 49 বছর বাংলাকে যেভাবে পিছিয়ে দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, শিল্প, কৃষি এবং নারী সুরক্ষা, শিশু সুরক্ষার সাথেই আমরা পরিবর্তন চাইছি। পাচ্ছেন সেই মিছিল, মেগা মিছিল কার্যত মেগা র্যালি বলা যেতে পারে। আমি দেখানোর চেষ্টা করব যে মিছিলটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজারহাট গোপালপুর, ওর সেই মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন। বলছি দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার তো কার পয়সা দিচ্ছে? আমাদের পয়সা আমাদেরকেই দিচ্ছে। এটা আমাদের পয়সা, আমাদের পয়সা আমাদেরকে ঘুরিয়ে দিয়ে আবার আমাদেরই তো ট্যাক্সে তিনি আছেন। আমাদের ট্যাক্সেই তো মমতা স্যালারি হচ্ছে। মমতা স্যালারি পাচ্ছে কোথা থেকে? আমাদের ট্যাক্সেই তো। এবারে সাধারণ মানুষ আছে। পাল্টানো দরকার, বিজেপি পাল্টানো দরকার, এই সরকার দরকার। আমাদের চাকরি দরকার, লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন তো কি হয়েছে? পুরো তো ফ্যামিলি প্ল্যানিং করে রেখেছেন। শাশুড়িকে দিচ্ছেন, আপনার কি বলে বিধবা ভাতা দিচ্ছেন, ছেলেকে যুব ভাতা দিচ্ছেন, অনেক কিছুই তো দিচ্ছেন। আপনি চাকরিটা দিন ছেলেকে, লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করবেন? আমাদের মান সম্মান তো দিন আগে, মেয়েদেরকে মান সম্মান দিন। আপনি বলছেন 8টার সময় বেরোবেন না, লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করব? সেটা নিয়ে আমি কোথায় মেয়েদের সুরক্ষা আছে? উনি যে বলে যাচ্ছে মেয়েদের সুরক্ষা কোথায়? দিদির রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষিত নেই একদম। দিদি বলছে আমার চরিত্র হনন করছে এরা, আমাকে মেরে ফেলবে বলছে। কোন দিদি? ভুল বলছে সম্পূর্ণ, পুরো নাটক। ওনার নাটক দেখতে আর ভালো লাগছে না আমাদের। না, ওনার নাটক আমাদের আর ভালো লাগছে না। পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। আমরা আর দিদির নাটক এত করছে, আপনাদের
কি করছে আমাদের জন্য? যেমন রাস্তা তেমন রাস্তা, যেমন অলি গলি কোনো কিছু না, জল নিকাশির ব্যবস্থা নেই। কি করেছে আমাদের জন্য? 1,500 ভাতা, ভাতাতে আমাদের খুশি নই। আমি বলছি বাঁচতে চাই, বিজেপি তাই তাই। চান হ্যাঁ হ্যাঁ, বাঁচতে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমলে বেঁচে নেই। বেঁচে নেই, আত্মরা হয়ে আছি। বেঁচেও মরে গেছে। আপনাদেরকে এত সুরক্ষা দিচ্ছে তাও হচ্ছে না? না, হচ্ছে না। কি সুরক্ষা দিচ্ছেন? সুরক্ষাই দিচ্ছেন, আমরা গরিব মানুষ, আমরা কি পাচ্ছি? দেখতেই পাচ্ছেন মিছিল কিন্তু আপনারা কি পাল্টাতে চান? অবশ্যই চাই। জনগণের কাছে আমরা আবেদন করি যেন পরিবর্তনটা আমাদের আসে, পাল্টানো চাই। ব্যানার্জি এত কিছু দিচ্ছে তাও হচ্ছে না? না, কিছুই দিচ্ছে না উনি। যেগুলো দিচ্ছে সেগুলো জনগণের টাকাই দিচ্ছে উনি। উনি জনগণের টাকাটাই দিচ্ছে মমতা ব্যানার্জি। উনি পাচ্ছেন আমি টাকা দিচ্ছে, কাদের টাকা দিচ্ছে? সব জনগণের টাকাটাই দিচ্ছে মহিলাদের। মহিলা হয়ে উনার কি, মহিলাদের কি কোনো সুরক্ষা আছে? আপনি দেখতে পাচ্ছেন কামদুনি থেকে আমাদের আরজিকল কলেজ, ল কলেজ, দেখতেই পাচ্ছেন দাদা বলছে এই যুব সাথী দিচ্ছে তাও মানুষ খুশি নয়। ও যুব সাথী এবার আর কাজ করবে না দিদি, কেন বলুন তো, লোকে ফেড আপ হয়ে গেছে ভাতা নিতে নিতে। লক্ষ্মীর ভান্ডার যে কাজটা করেছিল সেটা বয়স্ক বাড়ির মহিলাদের জন্য তাও মানা যায়, যুব সাথীতে হবে না। একটা বেকারকে যুব সাথী 1500 টাকা দিয়ে কি হবে? সাথী দিচ্ছে, মমতা ব্যানার্জিকে পাল্টাতে চান? পাল্টাতে চান? অবশ্যই অবশ্যই। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মেগা র্যালি আপনাদেরকে দেখাবো কার্যত তরুণজ্যোতি তেওয়ারি এই মিছিলকে ঘিরে। দাদা, রাজারহাট গোপালপুর বলছে এবারে কি তরুণজ্যোতি আসছে? নিশ্চয়ই আসছে, 100% আসছে। তরুণজ্যোতি একদম আসছে এবার। রাজারহাট গোপালপুর কি বলছে তরুণজ্যোতি আসছে? হ্যাঁ আসছে। তরুণজ্যোতি কি আসছে দাদা? হ্যাঁ আসবে, এবার আসবে। হ্যাঁ, পাল্টাবে? এবার পাল্টানো দরকার আছে। অবশ্যই পাল্টাবে, 100%। বলছি দাদা একদম আবার সুইগির জামা কার্যত বলছে এবার কি পাল্টানো দরকার? অবশ্যই পাল্টানো দরকার। না আপনাদের কাজকর্ম আমাদের কাজকর্ম কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না কোনো জায়গা থেকে। যে তরুণজ্যোতি কি চাই আপনাদের? অবশ্যই চাই। দেখতেই পাচ্ছেন মিছিল কিন্তু এগোচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করছি। যেভাবে দেখা যাচ্ছে মেগা র্যালি কার্যত। আমি বলছি এবার কি শুনতে পারলাম না। তরুণজ্যোতিকে চান? অবশ্যই অবশ্যই পাল্টানো দরকার দাদা? পাল্টানো দরকার।